আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। ইনশাআল্লাহুল করিম, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব ক্যারিয়ারকে উন্নত করার পদ্ধতি। আমরা সবাই চাই আমাদের ক্যারিয়ারকে উন্নত করার জন্য, আমরা যে পজিশনে আছি সেটা যাতে আরও উপরের দিকে যায়, আমি যে ডেজিগনেশনে আছি সেটা যাতে আরও প্রমোশন পেয়ে পেয়ে উপরের লেভেলে যায়। তো আমরা সবাই চাই এই দিকে ধাবিত হতে। আবার অনেকে যারা ব্যবসা করে, তারা তাদের ব্যবসাকে এখন ছোট অবস্থায় আছে, সেটাকে আরও কীভাবে বৃহৎ পরিসরে নেওয়া যায়, অর্থাৎ তার ক্যারিয়ারকে কীভাবে সেটেল করা যায়, সে যে অবস্থানে আছে এটাকে কীভাবে আরও ভালোর দিকে নিয়ে যায়, ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়, তো সেটা সবাই চিন্তা করতে থাকে। তো আজকে ইনশাআল্লাহুল করিম এরকম কিছু পদ্ধতি আপনাদের সামনে রাখা হবে। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে অতিক্রম করলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তার চলা দেখে বা তাকে দেখে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই, যদি তার এই তাড়াহুড়ো এবং দৃঢ়তা আল্লাহর রাস্তায় হতো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে তার ছোট বাচ্চাদের প্রয়োজন পূর্ণ করার জন্য বের হয়ে থাকে তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। আর যদি নিজের বৃদ্ধ পিতামাতার খিদমতের জন্য বের হয়ে থাকে তাহলেও সে আল্লাহর রাস্তায় আছে। আর যদি সে নিজেকে মানুষের সামনে হাত পাতা থেকে বিরত থাকার জন্য, হারাম উপার্জন থেকে বাঁচার জন্য বের হয়ে থাকে তাহলেও সে আল্লাহ পাকের রাস্তায় আছে। আর যদি সে লৌকিকতা এবং অহংকারের বশীভূত হয়ে অহংকারকে প্রদর্শনের জন্য রাস্তায় বেরিয়ে থাকে তাহলে সে শয়তানের রাস্তায় আছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জীবনের প্রাত্যহিক চাহিদা, জীবনের ডেইলি চাহিদা পূর্ণ করার জন্য উপার্জন করা, এটা আমরা জানি খুবই খুবই জরুরি একটি বিষয়, যাতে করে মানুষের সামনে আমরা হাত পাতা থেকে বেঁচে যাই। কে চাই মানুষের সামনে হাত পাততে? সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে, সবাই চায় কর্ম করে, শ্রম দিয়ে, পরিশ্রম করে যাতে আমি ভালো একটা আয় উপার্জন করতে পারি। সাধারণত অর্থ উপার্জনের দুটি বড় মাধ্যম আছে, একটি হলো বিজনেস করা, অপরটি হলো জব করা। এই দুইটা সেক্টরই আছে টাকা ইনকাম করার। হয় আপনি বিজনেস করবেন, না হলে জব করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে জব করা অসংখ্য ব্যক্তি কাজের প্রেশার, প্রমোশন লাভ না করা, স্বল্প বেতন, বস অথবা অফিসের কলিগদের আচরণ এবং চাকরিচ্যুত হওয়ার আশঙ্কায় পেরেশানিতে থাকেন। তারা জানতে চান যে তারা তাদের ক্যারিয়ারকে কিভাবে টিকিয়ে রাখবেন, কিভাবে উন্নত করবেন এবং কিভাবে এই চাকরিটাকে নিরাপদ বানাবেন, যাতে এখান থেকে তাকে আর যেতে না হয়, যাতে তার রিটায়ারমেন্ট পর্যন্ত সেইখানেই থাকতে পারে। তারা কিভাবে উন্নতি লাভ করবে, আজ ইনশাআল্লাহুল করিম কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখবো, কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আজকের আলোচনা শোনার পর চাকরিজীবী যদি পুরাতন হন তাহলে চিন্তা করুন যে তার মাঝে কি কি ঘাটতি আছে, অথবা কোথায় তার ভুল হয়েছে, অতঃপর তা দূরীভূত করুন। আর যদি চাকরিজীবী নতুন হয়ে থাকেন, টিপসগুলোর যথাসম্ভব ফলো করে উপকার লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবে এমন কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখার জন্য। নাম্বার 1, অফিস কালচারকে বোঝার চেষ্টা করুন। আপনি যে অফিসে আছেন, যে অফিসে আপনি জব করছেন, ওই অফিসের কালচার কেমন, কালচার কি, সেটা আপনাকে আগে বুঝতে হবে।
আপনি যেখানে জব করেন সেখানকার অফিস কালচার বোঝা খুবই জরুরি, কেননা প্রতিটি অফিসের একটা আলাদা আলাদা নিয়ম থাকে। কে কী কাজ করবে, কাকে কি কাজ দেবে, কাকে কে দেখভাল করবে, অফিসের ফাইলপত্র কিভাবে সামলাতে হবে, স্টেশনারি, কম্পিউটার, এসি, লাইট, ফ্যান ব্যবহার করার কি কি রুলস আছে, এবং ড্রেস কোড কি, সিনিয়র জুনিয়রদের সম্পর্কের ধরন কেমন হবে। যখন আপনি অফিস কালচার বুঝতে পারবেন তখন তাতে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যান যেভাবে চিনি পানির মধ্যে মিশ্রিত হয়ে যায়। প্রতিটি প্রতিষ্ঠান ওই নিয়মকেই চালু রাখে যা তারা শুরু থেকে তৈরি করে রেখেছে। আপনি এই নিয়মকে নিজের মতো পালনের পরিবর্তে নিজেকে ওই নিয়ম অনুযায়ী ঢেলে সাজান, আপনি অনেক সমস্যার সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবেন। তো কোম্পানির রুলসের মধ্যেই থাকে যে তার এমপ্লয়ি যাতে তাদের রুলস রেগুলেশন মেনে চলে। এখন যদি আপনি ওই কোম্পানিতে টিকে থাকতে চান, আপনার চাকরিকে স্থায়ী করতে চান, তাহলে অবশ্যই ওই কোম্পানির ওই অফিসের আপনাকে রুলস রেগুলেশন জানতে হবে, কালচার কি সেটা জানতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনার ক্যারিয়ার উন্নত হয়ে যাবে। নাম্বার 2, বসের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। আপনার যিনি বস, ওনার সাথে ভালো একটা রিলেশন তৈরি করুন, ভালো একটা বন্ডিং তৈরি করুন। বস বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে কোনো প্রতিষ্ঠানেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি নিজেই ওই প্রতিষ্ঠানের মালিক বা মালিকের প্রতিনিধি হয়ে থাকেন। ওই প্রতিষ্ঠানে কর্মরত প্রতিটি কর্মী ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি ওনার অধীনস্থ। বস হচ্ছেন অফিসের ওয়ার্কিং রিলেশনশিপের ইনচার্জ। ভালো বস পাওয়া সৌভাগ্যের বিষয়, সুতরাং বসের সাথে আপনার সম্পর্ক খুবই খুবই ভালো হওয়া এটা উচিত। তার কাছ থেকে নিজের কাজের পদ্ধতি সম্পর্কে ভালোভাবে বুঝে নিন, অতঃপর তার দেয়া গাইডলাইন অনুযায়ী কাজ পরিপূর্ণ করে তার গুড বুকে অন্তর্ভুক্ত হন। নিজের উন্নতির জন্য নিজেকে বস হিসেবেই কল্পনা করুন এবং ভাবুন যে আপনার কেমন কর্মচারী পছন্দ। এটাও একটা খুব দারুণ পয়েন্ট যে আপনি যদি বস হতেন আপনি কেমন কর্মচারী পছন্দ করতেন। তো যেমন কর্মচারী আপনার পছন্দ, আপনি আপনার বসের তেমন কর্মচারী হয়ে যান। দেখবেন আপনার ক্যারিয়ার এটা উন্নতির দিকে যাবে। আপনার কাছে আপনার জব ভালো লাগবে। যদি কাজকে বোঝা মনে করেন তাহলে তাড়াতাড়ি আপনি ক্লান্ত হয়ে যাবেন। নাম্বার 3, সামর্থ্যের চেয়ে অধিক বোঝা বহন করার চেষ্টা করবেন না। অনেকে অফিসের মধ্যে মানে নিজেকে একটা কিছু প্রমাণ করার জন্য, না আমাকে যাতে বস একটু নজরে রাখে, তো এটার জন্য সে কী করে, অনেক বেশি কাজের প্রেশার তার উপর নিয়ে নেয়। যদি আপনার কাছে চয়েস থাকে তাহলে জবের শুরুতে ছোট ছোট কাজের দায়িত্ব নিন। প্রথম অবস্থায় যদি বড় কাজের দায়িত্ব গ্রহণ করেন তাহলে দম বন্ধ হয়ে যেতে পারে। বড় কাজ হাতে নিয়ে তা পূর্ণ করতে না পেরে লজ্জিত হওয়ার চেয়ে ছোটোখাটো কাজ নিয়ে তা পূর্ণ করাটাই অধিক উত্তম। আজকের ব্যর্থতা আগামীকালের অনুতপ্ততার চেয়ে উত্তম। তো যতটুকু প্রেশার আপনি লোড নিতে পারবেন ততটুকু আপনি প্রেশার শুরুতেই লোড নিন, এরপর আস্তে আস্তে এই প্রেশারের মাত্রাটা আপনি বাড়াতে পারেন। নাম্বার 4, টিমে অংশগ্রহণ করুন। অফিসের মধ্যে যদি একটা টিম থাকে ওই টিমে অংশগ্রহণ করে টিম ওয়ার্ক করুন। আপনি অফিসে মনে রাখবেন আপনি একা নন, আপনার একটা সেক্টর আছে। আপনি অফিসে যে ডেজিগনেশন আছেন ওই ডেজিগনেশনের আরও কয়েকজন থাকতে পারে, তো তাদের সাথে মিলে আপনি টিম ওয়ার্ক করুন। টিম ওয়ার্ক করলে দেখা যাবে আপনি কাজের মধ্যে বরকত পাবেন, কাজের মধ্যে আপনি কামিয়াব হবেন, কাজের মধ্যে আপনি সফল হবেন। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে। তো টিম ওয়ার্কের মাধ্যমে এটাও হয় যে কারো যদি কোনো দুর্বলতা থাকে সেটা টিম ওয়ার্কের কারণে দূর হয়ে যায়, আর যে পারছে না আপনি তাকে সহযোগিতাও করছেন। তো এটাতে করে আপনি ইনশাআল্লাহ সওয়াবের ভাগিদার হতে থাকবেন। নাম্বার 5, জুনিয়রের সাথে সুসম্পর্ক। যদি অফিসে কিছু লোক আপনার অধীনস্থে থাকে তাহলে ইসলামী শিক্ষার উপর আমল করতে গিয়ে তাদের সাথে উত্তম আচরণ করেন। মনে রাখবেন শক্তি পদে নয় চরিত্রের মধ্যে থাকে। নিজের অধীনস্থদের সম্মান দিন, তারা আপনাকে মন থেকে সম্মান করবে। এখন আমি বলি যে সে তো আমার জুনিয়র, সে আসছে কয়দিন হচ্ছে, আমি কেন তাকে সম্মান দিব, সে আমাকে সম্মান দিবে। তো মনে রাখবেন সম্মান দেওয়ার কারণে সম্মান বাড়ে। আপনি যদি এটাই চান যে না সে আমাকে জোর জবরদস্তি সম্মান করতেই হবে, আমি তার সিনিয়র, এটা হলে আপনার ক্যারিয়ারকে আপনি বেশি দিন টিকাতে পারবেন না। তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে না, সে আপনাকে অপছন্দ করা শুরু করবে। এতে করে আপনাদের মাঝে একটা গ্যাপিং সৃষ্টি হবে।
আর আপনাদের মাঝে গ্যাপিং সৃষ্টি হওয়া মানে কাজের মধ্যে গ্যাপিং সৃষ্টি হয়ে যাওয়া। কাজের মধ্যে গ্যাপিং সৃষ্টি হওয়া মানে আপনি বুঝতেছেনই যে আপনার ক্যারিয়ার এটা ক্ষতির মধ্যে থাকতে পারে। এরপর বলা হচ্ছে ভালো কাজের প্রশংসা করুন। সিনিয়র হোক বা জুনিয়র, তার ভালো কাজগুলোর প্রশংসা করে তার অন্তর খুশি করার সওয়াব লাভ করুন এবং তার অন্তরেও জায়গা করে নিন। আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট ফরজ আমলের পর সকল আমলের চেয়ে অধিক পছন্দনীয় আমল হচ্ছে মুসলমানের অন্তরে খুশি দাখিল করা, প্রবেশ করানো। অর্থাৎ ফরজ ইবাদতের পর যদি সবচেয়ে কোনো ভালো ইবাদত থাকে, উত্তম আমল থাকে, যেটা আমার রবের কাছে বেশি পছন্দনীয়, সেটা হচ্ছে মুসলমানের অন্তরকে খুশি দেয়া, মুসলমানকে খুশি প্রদান করা। তো আমরা সিনিয়র হোক জুনিয়র হোক তার কাজের প্রশংসা করে তার অন্তরে আমরা খুশি প্রদান করতে পারি। নাম্বার 7, বারবার অভিযোগ করা থেকে বিরত থাকুন। অনেকের হ্যাবিটই থাকে, অভ্যাসই থাকে যে অমুকের নামে তমুকের নামে বসের কাছে কি করা, উপরের যিনি আছে ওনার কাছে কি করা, মানে অভিযোগ লাগানো যে এর এটা ঠিক নাই, ওর ওটা ঠিক নাই। তো এটা না করা, এটার কারণে দেখা যায় যে আমার ব্যাপারে একটা নেগেটিভ প্রভাব সবার কাছে ছড়িয়ে যায় যে না এই ব্যক্তিটা অনেক ফ্যাসাদ তৈরি করে, আমাদের ব্যাপারে শুধু বসের কাছে বলে। তো এই কারণে ক্যারিয়ারও একটু ধ্বংসের মুখে বা ক্যারিয়ারও মানে উন্নতির দিকে যায় না। তো এই বিষয়ে আমাদেরকে একটু চিন্তা করা উচিত। নাম্বার 8, ভিন্ন মত ভদ্রভাবে উপস্থাপন করুন। একই জায়গায় কাজ করা চাকরিজীবীদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন মত তৈরি হওয়া সাধারণ বিষয়, তবে ভিন্ন মত ভদ্রভাবে তুলে ধরা উচিত। তাকে ঝগড়ার কাতারে নিয়ে যাওয়া যাবে না। মানুষকে আমাদের শত্রু নয় বন্ধু বানানো উচিত। নাম্বার 8, রূঢ় স্বভাব পরিত্যাগ করুন। রূঢ় এবং অভদ্রভাবে কথাবার্তা বলা আপনাকে দ্রুত অগ্রহণযোগ্য বানিয়ে দিবে। এর ফলে কলিগগণ মনে কষ্ট পায় এবং অফিসারও, আমাদের বসও এমন ব্যক্তিকে পছন্দ করে না। নম্রতা এবং বিনয় অবলম্বন করুন, এটি আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এই ব্যাপারেও আমার নবী পাকের ফরমান শুনুন, যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে উন্নতি দান করবেন। সে নিজেকে দুর্বল মনে করবে কিন্তু মানুষের দৃষ্টিতে মহান হবে, আর যে অহংকার করবে আল্লাহ তাকে অপমানিত করবেন। এটা নবী পাকের হাদিস শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে এসেছে। তো বিনয় অবলম্বন করা, নিজেকে ছোট করা, এটাও কিন্তু আপনার ক্যারিয়ারকে উপরের দিকে নিয়ে যেতে থাকবে। নাম্বার 10, অভিযোগ স্বীকার করে নিন। এটি একটি বাস্তব সত্য যে আমাদের মাঝে কেউই পারফেক্ট না, আমরা কোনো কাজে পারফেক্ট না, কেউ বলতে পারবে না যে আমি পারফেক্ট। তো নিজের উপর আসা প্রতিটি অভিযোগ, সেটা সঠিক হোক বা ভুল, তাকে পজিটিভ হিসেবে গ্রহণ করুন এবং এর সাহায্যে নিজেকে উত্তম হিসেবে গড়ে তুলুন। যদি আপনি অভিযোগ শুনতে প্রস্তুত না থাকেন অথবা নিজের ভুল থেকে শিক্ষা লাভ না করেন, তাহলে এর ফলে আপনার বসের কাছে এই মেসেজ যাবে যে আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করার জন্য আগ্রহী নন। আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করার জন্য আগ্রহী নন। মনে রাখবেন, আপনি যেখানেই যান আপনার ভালো এবং খারাপ গুণগুলোই নিয়েই যাবেন। এজন্য নিজেকে যদি প্রফেশনাল হিসেবে সাজাতে চান এবং নিজের যোগ্যতাকে উত্তম পদ্ধতিতে ব্যবহার করতে চান, তাহলে আমাদেরকে কি হতে হবে? নিজের ভুলকে স্বীকার করতে হবে। ভুল হবে, নিজের ভুল যদি আমরা স্বীকার করি এবং অভিযোগগুলো যদি আমরা, যেগুলো আমার উপর অভিযোগ আসে যে আমি এটা পারছি না ওইটা পারছি না, আমি স্বীকার করি যে হ্যাঁ আমার মনে হয় হচ্ছে না। তো অভিযোগ স্বীকার করা, নিজের ভুল স্বীকার করা, দেখবেন ইনশাআল্লাহ এটা আমার ক্যারিয়ারকে উপরের দিকে আস্তে আস্তে নিয়ে যেতে থাকবে। এরপর যে পয়েন্টটা বলা হচ্ছে তা হচ্ছে অফিসিয়াল যে মেইলগুলো থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, মেসেঞ্জারের যে অ্যান্সারগুলো থাকে, এগুলোর জবাব যাতে লেট না হয়। দেখবেন আমরা যে জব করি, এই জবের কাজগুলো করার জন্য আমাদের কিছু গ্রুপ থাকে, যেখানে আমাদের উপরস্থ যিনি থাকেন, আমাদের সুপারভাইজার থাকতে পারেন, আমাদের অফিসার থাকতে পারেন, আমাদের বস থাকতে পারেন, আমাদের প্রোডাকশন ম্যানেজার থাকতে পারেন, আমাদের উপরস্থ, অর্থাৎ আমাদের উপরস্থ আমাদেরকে নিয়ে হয়তো একটা গ্রুপ খুলতে পারেন কাজের অগ্রগতির জন্য। বা আমি তো সবসময় অফিসে থাকবো না, আমি যখন বাসায় যাব দেখা যাবে যে কোনো একটা কাজ কেমন হচ্ছে না হচ্ছে এটা তদারকির জন্য গ্রুপে মেসেজ আসলো। এখন ওই গ্রুপের ওই মেসেজে আমার রিপ্লাই জরুরি, অর্থাৎ আমাকেই রিপ্লাই দিতে বলা হচ্ছে। এখন আমি এটা
লেট করছি। আচ্ছা, অনেকে কি মনে করে যে আমি তো এখন ঘরে চলে আসছি, আমি কোনো রিপ্লাই দিব। তো রিপ্লাই দিতে ভাই কয় মিনিট লাগে, কয় ঘন্টা লাগে? আপনি একটা মেসেজের রিপ্লাই দিতে 1 মিনিট লাগবে। তো রিপ্লাই যদি দিতে কেউ দেরি করে, মনে রাখবেন সে বসের কাছে কি হয়ে যায়, বলবে যে এ তো মানে টাইম টু টাইম সব কিছু হিসাব রাখে। তো এরকম যদি কেউ করে তাহলে বসের কাছে তার একটা ব্যক্তিত্বের উপর প্রভাব পড়ে। বস মনে করবে সে মনে হয় শুধু টাইমই গোনে, টাইম শেষ ঘরে চলে যায়, আর আমার কাজের সময় তার কোনো অ্যাক্টিভিটি আমি দেখি না। তো এই বিষয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চাই। একটা প্রবাদ আছে, অপেক্ষা মৃত্যু অপেক্ষা কঠিন। তো কোনো কাজের জন্য কাউকে অপেক্ষা করানো, লেট করা, তো এটা তার জন্য কিন্তু অনেক ক্ষতির কারণ হতে পারে। এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর বলা হচ্ছে চাহিদা পূর্ণ করুন। প্রতিটি প্রতিষ্ঠানেরই তাদের কর্মচারীদের নিকট কিছু চাহিদা থাকে। সে সকল চাহিদাকে পূর্ণ করার চেষ্টা করুন, বরং পূর্ণ করে পরবর্তীতে এটাও জিজ্ঞেস করুন, আমি আপনার জন্য আর কি করতে পারি? স্যার, আমি আপনার জন্য আর কি করতে পারি, আমাকে থাকলে দেন। তো এটি প্রফেশনাল আচরণের উত্তম নিদর্শন। প্রতিষ্ঠানের উপকারকে নিজের উপকার মনে করুন। প্রতিষ্ঠান মজবুত হলে আপনার জবও মজবুত হবে, আর প্রতিষ্ঠান দুর্বল হলে আপনার জব বিপদে পড়তে পারে। নাম্বার 14, নিজের অবস্থান তৈরি করুন। প্রতিষ্ঠানে নিজের স্থান শক্তপোক্ত এবং সর্বোত্তম বানানোর চেষ্টারত থাকুন। আমি এরকম করতে পারবো, আমি এভাবে করব, এ ধরনের আরও অনেক কথা মুখে দাবি করে নয়, বরং কাজ করে দেখান। যেই কমিটমেন্ট করবেন তা পূর্ণ করুন। নিজেকে সর্বোত্তম প্রমাণ করার জন্য শোরগোল করবেন না, বরং এত পরিশ্রম করুন যে আপনার সফলতার শোরগোল হতে থাকে। কথাই নয়, কাজে প্রমাণ করে দিন যে আপনি কতটুকু ক্যাপাবেল। আপনি যা বলছেন আসলেই কি এটা করতে পারেন কিনা, এটা করে দেখান। তাহলে আপনি আপনার জবকে টিকিয়ে রাখতে পারবেন। আপনি আপনার বসের কাছে একটা নজরে আসবেন যে না, সেই বসও চিন্তা করবে যে না, এই এমপ্লয়ির দ্বারা আমার কোম্পানির অনেক উন্নতি হচ্ছে। একটি ঘটনা আপনাদের সামনে বলছি। এক ব্যক্তি মালপত্র পরিবহনের কাজ করা একটি আমেরিকান ফার্মে চাকরি নেয়। তার জবের প্রথম দিনেই তাকে আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহর থেকে 32 কিলোমিটার দূরে 32 কিলোমিটার্স দূরে অবস্থিত একজন ব্যক্তির ঘরের মালপত্র পরিবহনের কাজে পাঠানো হয়। ওই ব্যক্তি নিজের গাড়িতে করে রাতেই সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথিমধ্যে তার গাড়ি নষ্ট হয়ে যায়। সে তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য পায়ে হাঁটা শুরু করলো এবং সকালের মধ্যে নিজ গন্তব্যস্থলে পৌঁছে গেল। যখন অর্ডার প্রদানকারী কাস্টমার তার পায়ে হেঁটে আসার কথা জানতে পারলেন, তখন তিনি ওই ব্যক্তিকে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার অনুরোধ জানালো, কিন্তু ওই ব্যক্তি তাতে অস্বীকৃতি জানালেন এবং দ্রুত তার কাজ করা আরম্ভ করে দিলেন। দায়িত্বের প্রতি তার এই একনিষ্ঠ আগ্রহ সোশ্যাল মিডিয়ার মধ্যে এক আলোড়ন তৈরি করে। এমনকি তার ফার্মের চিফ এক্সিকিউটিভ অফিসারও তার সাথে দেখা করতে চলে এলেন এবং কাজের প্রতি তার আগ্রহ, একনিষ্ঠতা দেখে এতটাই প্রভাবিত হলেন যে নিজের দামি গাড়ির চাবি তাকে উপহার দিয়ে দিলেন, যা দেখে ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দিল। পরবর্তীতে ওই ব্যক্তি সাংবাদিকদেরকে বললেন, এটি আমার প্রথম চাকরি। আমি মূলত তাদেরকে দেখাতে চাচ্ছিলাম আমার মধ্যে কাজ করার আগ্রহ আছে। আমি ভাবলাম যে যেভাবেই হোক আমি কাজ করে দেখাবো। তো এটাকেই বলা হয় নিজের ক্যারিয়ারকে মজবুত করার জন্য স্পিরিট। যদি আপনার কাছে আপনার জবকে টিকিয়ে রাখার জন্য, আপনার জবকে উন্নত করার জন্য, ক্যারিয়ারকে ভালো করার জন্য যে জজবা, উৎসাহ, উদ্দীপনা থাকা দরকার, এটা থাকে, দেখবেন আপনার ক্যারিয়ার একেবারে ইনশাআল্লাহ আকাশের দিকে উড়তে থাকবে। এবার বলা হচ্ছে জিনিসপত্র হিফাজত করুন। আপনার অফিসের মধ্যে যে সকল জিনিসপত্র আছে এগুলোকে হিফাজত করা শিখুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ক্যারিয়ারের মধ্যে উন্নতি আসবে। ওয়েল ডিসিপ্লিনড হন। ওয়েল ডিসিপ্লিন বলতে আপনার টাইমের প্রতি খেয়াল রাখবেন। এরপর আপনাকে যখন যে সময়ের জন্য যে কাজ দেওয়া হয় সেই সময়ে সেই কাজটা করবেন। আচ্ছা, ব্রেক টাইম থাকে নাস্তার, লাঞ্চের, তো ওই সময়ে মধ্যেই আপনার যে ব্রেক টাইম আছে ওই সময়ের মধ্যে যে কাজের জন্য আপনাকে ব্রেক দেওয়া হয়েছে ওই কাজ ওই সময়ের মধ্যে শেষ করুন। তো ডিসিপ্লিনড যত হবেন তত বেশি ক্যারিয়ারকে আপনি উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। পেন্ডিংয়ের অভ্যাস থেকে বাঁচুন। এটা আমি পূর্বেই আরজ করেছি আপনাদের সামনে যে পেন্ডিং রাখবেন না, কোনো কাজ পেন্ডিং রাখবেন না। সেটা মেসেজের ক্ষেত্রে হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা বলার ক্ষেত্রে হোক, সেটা করার ক্ষেত্রে হোক, আপনি পেন্ডিং রাখবেন না।
এবার বলা হচ্ছে নিজের ভ্যালিউ বাড়ান। আপনার যে একটা ভ্যালিউ আছে এটা কোম্পানিকে বোঝান যে আপনার একটা ভ্যালিউ আছে, তো এটাকে বাড়ান। সাধারণ মানুষ সাদা কাগজে স্বাক্ষর করা, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার তার চেকবুকে স্বাক্ষর করা আর রাষ্ট্রের প্রধান কোনো আইনে স্বাক্ষর করা এক নয়। কেননা সাদা কাগজে স্বাক্ষর করার ফলে কিছুই পাওয়া যাবে না। যদি ব্যাংকে যে চেক জমা দেওয়া হয় তাহলে ওই চেকের মধ্যে যদি স্বাক্ষর থাকে তাহলে ওই চেক ব্যাংকে দিলে আপনাকে কি টাকা দিবে। আর রাষ্ট্রপ্রধান আইনে স্বাক্ষর করার কারণে সে আইন সারা দেশে কি হয়ে যায়, কার্যকর হয়ে যায়। এই তিনটি স্বাক্ষরের মাঝে পার্থক্য হচ্ছে ভ্যালিউ। সুতরাং নিজের ভ্যালিউকে বৃদ্ধি করুন। সেবার প্রতিদান শুধুমাত্র অর্থ দিয়েই হয় না, ভ্যালিউ দিয়েও হয়ে থাকে। ডিউটির চেয়ে অতিরিক্ত কিছু বাড়তি করার অভ্যাস তৈরি করুন। এর মাধ্যমে আপনার ভ্যালিউ বৃদ্ধি পাবে এবং বসের কাছেও আপনি ভালো হিসেবে পরিগণিত হবেন। একটা উদাহরণ আপনাদের সামনে রাখছি। আপনাকে যদি ঘাস কাটতে বলা হয় তাহলে অপ্রয়োজনীয় ঝোপঝাড়গুলো কেটে দিন। বসের অনুপস্থিতিতেও সেরকম পরিশ্রম করুন যেভাবে বসের উপস্থিতিতে করে থাকেন। ভ্যালিউ বৃদ্ধির আরেকটি উপকারিতা হলো যখন প্রমোশন দেওয়ার সময় আসে, যখন এমপ্লয়ীদেরকে প্রমোট করা হয়, প্রমোশন দেয়া হয়, তো আপনি কি করবেন? বলা হচ্ছে প্রমোশনের সময় আসে তখন বসের প্রথম পছন্দ যেন আপনিই হবেন, এমন কাজ আপনি করুন, এমন ভ্যালিউ আপনি বাড়ান। সম্ভবত 2003 সালের কথা, এক ইসলামী ভাই যার নাম ছিল মুজাফফর, তিনি অফিস সহকারী হিসেবে আল মদিনাতুল ইলমিয়া ইসলামিক রিসার্চ যে সেন্টার আছে সেখানে জয়েন করেন। লোকটি অনেক শিক্ষিত ছিল, অনেক পারদর্শী ছিল। তাই আল মদিনাতুল ইলমিয়া মজলিসের নিগরান রুকনে শুরা হাজি আবু মাজেদ মোহাম্মদ শাহেদ আত্তারি মাদানী ওনাকে ফাইন্যান্সের দায়িত্ব দেন। তিনি সেই দায়িত্ব খুব সুন্দরভাবে সম্পন্ন করেন। অতঃপর রুকনে শুরা তার পারদর্শিতা অনুযায়ী তাকে দিয়ে অফিসিয়াল যতগুলো কাজ আছে এগুলো করানো শুরু করলেন। এছাড়াও তাকে আরও অনেক কাজে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করেন এবং আল মদিনাতুল ইলমিয়ার ফাইন্যান্স কর্মকর্তা হিসেবে তাকে নিযুক্ত করেন। প্রমোশন লাভ করার পর মুজাফফর ভাই অনেক বছর আল মদিনাতুল ইলমিয়াতে সেবা দিয়ে যান। অতঃপর তাকে দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রাষ্ট্রীয় পর্যায়ের জিম্মাদার নিযুক্ত করা হয়, অর্থাৎ অনেক বড় দায়িত্বে তাকে নিয়ে যাওয়া হয়। তো তার মধ্যে কি ছিল? তার মধ্যে এটাই ছিল যে সে নিজের ভ্যালিউ দেখিয়েছে, যে সে যে একটা যোগ্যতা রাখে সেটা সে প্রমাণ করেছে। তাই আস্তে আস্তে তার প্রমোশন হতে হতে সে অনেক বড় একটা দায়িত্বে উপনীত হয়েছে। এবার বলা হচ্ছে ষড়যন্ত্রমূলক থিওরিতে বিশ্বাস করবেন না। অনেক মানুষ এই ভীতিতে লিপ্ত থাকে যে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে যেন আমার প্রমোশন থেকে বঞ্চিত না করে অথবা চাকরি থেকেই যেন বের করে না দেয়। এমন লোকদের ভয় আরও বেড়ে যায় যখন কেউ তাদেরকে এসে বলে অমুক ব্যক্তি তোমার পেছনে লেগে আছে অথবা অফিসারের নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। এমন ব্যক্তিদের উচিত প্রত্যেকের উপর ভরসা করে পেরেশান না হওয়া, কেননা যা আপনার নসিবে আছে তার চেয়ে না আপনি কম পাবেন না বেশি পাবেন। দানে দানে পে লিখা হুয়া হে খানে ওয়ালা কা নাম। আপনার দানা এই অফিসের মধ্যে যতদিন লেখা আছে আপনি ততদিন এই অফিসে থাকবেন, কেউ আপনার কিছু করতে পারবে না। আপনি আপনার ভ্যালিউ বাড়ান, আপনি আপনার যোগ্যতা দেখান, কেউ আপনাকে এখান থেকে সরাতে পারবে না। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তাআলা যতদিন এই জায়গায় আপনার রিজিক রাখছেন ওই জায়গায় আপনি থাকবেন। আর আল্লাহ তাআলা যদি রিজিক লিখে না রাখেন, আপনি যতই ভ্যালিউ বাড়ান না কেন, আপনি যতই যোগ্যতা দেখান না কেন, হয়তো বা এমন কোনো একটা কারণ বসের কাছে লাগবে যে না তাকে মনে হয় বের করে দিতে হবে, দেখবেন যে আপনি অটোমেটিক বের হয়ে গেছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, আল্লাহ তাআলা যাতে আমাকে কারো মহাতাজ না বানায়। আল্লাহ পাক যাতে সবসময় নিজের কর্ম দিয়ে নিজের পরিশ্রম দিয়ে রুজি রোজগার করতে পারি, যেখানে আছি ওখানে যাতে স্থায়ী হতে পারি। আর এখানে যদি আমার জন্য কল্যাণ হয় আল্লাহ যাতে আমাকে এখানে স্থায়ী হিসেবে রাখে, দোয়া করা উচিত। দোয়া দেখবেন আপনাকে সব ষড়যন্ত্র থেকে হিফাজত করবে। আল্লাহ আমাদের সবসময় দোয়া করার তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে ফিডব্যাকে অবহেলা করবেন না। ফিডব্যাক আমাদের কাজকর্ম উন্নত করার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে, বিশেষ করে যখন ফিডব্যাক সিনিয়র অথবা বসের পক্ষ থেকে আসবে। যদি বস বা সিনিয়র বলেন যে আপনি আপনার কাজের মান বাড়ান, তাহলে তা অবশ্যই করুন, যদিও আপনার দৃষ্টিতে আপনার কাজের মান সর্বোত্তম। কিন্তু এরপরও আপনার কাছে যখন যে ফিডব্যাক চাওয়া হবে এটার উপর আপনি আমল করার চেষ্টা করবেন। এরপর যে পয়েন্টের ব্যাপারে বলা হচ্ছে নিজের ব্যক্তিত্বকে সুন্দর বানান।
নিজের ব্যক্তিত্বকে, পার্সোনালিটিকে আপনি সুন্দর করুন। দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনার বসের কাছে, আপনি আপনার অফিসের কলিগদের কাছে একজন ভালো এমপ্লয়ি হিসেবে পরিগণিত হবেন। আপনি মুখে হাস্যোজ্জ্বল রাখেন, আপনার কলিগদের সাথে ভালোভাবে বিহেভ করেন, সবসময় মানুষের ভালো চাইবেন, মুসলমানদেরকে সম্মান করবেন, সুন্দর পোশাক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এরপর হিংসা, অহংকার, বিদ্বেষ, গীবত, চগলখড়ি, অপবাদ এগুলো থেকে নিজেকে বাঁচাবেন। দেখবেন আপনি অফিসের মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি করতে সক্ষম হবেন। এরপর বলা হচ্ছে অফিসের যে গোপনীয়তাগুলো আছে, সিক্রেটগুলো আছে, এগুলো কাউকে ফ্ল্যাশ করবেন না। অফিসের গোপনীয়তা অফিসের মধ্যে আপনি বজায় রাখবেন। এরপর বলা হচ্ছে দক্ষতা বৃদ্ধি করবেন। টু আর্ন মোর, লার্ন মোর। অধিক উপার্জনের জন্য অধিক শিখুন। আপনার যোগ্যতা আছে, এরপরও আরও এখানে কি অ্যাড করা যায়, কি এখানে মিক্স করা যায়, এটা চিন্তা করুন। দেখবেন ইনশাআল্লাহ আপনার ক্যারিয়ার ধীরে ধীরে আরও উন্নতির দিকে যেতে থাকবে। পরিবর্তনকে উন্নতির সিঁড়ি মনে করুন। যদি অফিসে আপনার কাজ পরিবর্তন করে দেওয়া হয়, অথবা আপনাকে কয়েকজন ব্যক্তির তত্ত্বাবধায়ক বানিয়ে দেওয়া হয়, অথবা কারো অধীনস্থ বানিয়ে দেওয়া হয়, তাহলে ঘাবড়াবেন না, বরং আপনার দায়িত্বকে সঠিকভাবে পালন করে এটা প্রমাণ করুন যে আপনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। অনেক মানুষ পরিবর্তনের ফলে ভয় পেয়ে যায়, আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। এক ব্যক্তিকে তার অফিস প্রমোশন দিয়েছিল, এর ফলে তার হাত পা ফুলে গিয়েছিল, তার চেহারায় পেরেশানির ছাপ এসে গিয়েছিল। সে চেহারা কালো করে বলতে লাগলো, ভাই কত সুন্দর আমি কাজ করছিলাম, এখন সেকশন ইনচার্জ আমাকে বানিয়ে দেওয়া হয়েছে, আমাকে আরও নিচে নামিয়ে দেওয়া হয়েছে। নিজের খেয়াল রাখতে হবে এবং অন্যদেরকেও খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে অনেকে ঘাবড়িয়ে যায়, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। তো যদি পরিবর্তন হয় সেটাকে মেনে নিতে হবে, সেটাতে আরও ভালো পারফরমেন্স দেখাতে হবে। ইনশাল্লাহ আপনি আবারও উপরে উঠতে থাকবেন। ঘরের টেনশন অফিসে আনবেন না। ঘরের টেনশন অফিসে আনলে অফিসের কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, সবসময় নিজেকে ফিট রাখার, সুস্বাস্থ্য রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি অফিসের সমস্ত কাজ গুছিয়ে আনতে পারবেন, কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি যদি বিমার হয়ে যান, অসুস্থ হয়ে যান, ঘরে পড়ে থাকেন, তাহলে আপনার কারণে অনেক কাজ পেন্ডিংয়ে থেকে যাবে। আর সবসময় যে অসুস্থ থাকে, বস একসময় তাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। নিজের ব্যক্তিগত সমস্যা অফিসের বাহিরে সমাধান করুন। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অনেকে এই বিষয়ে খেয়াল রাখে না, তো খেয়াল রাখা উচিত। এবং বলা হচ্ছে স্যালারির বিষয়ে উত্তেজিত বা কঠোর হবেন না। যে মাস শেষ হয়েছে, এখন স্যালারি দিতেই হবে, 1 তারিখ চলে যাচ্ছে, 2 তারিখ চলে যাচ্ছে, 5 তারিখ চলে যাচ্ছে, 10 তারিখ চলে যাচ্ছে, না। আপনি এই কোম্পানির একজন এমপ্লয়ি, আপনার এই কোম্পানির যিনি মালিক, যিনি বস, তিনি জানেন যে এখানে কি করতে হবে, স্যালারি দিতে হবে। তো আপনি যদি উত্তেজিত হয়ে যান, তার চোখে আপনি কি একটা খারাপ এমপ্লয়ি হিসেবে সাব্যস্ত হবেন। তো আপনি নম্রতা সুরে বলতে পারেন যে বস, টাইম তো অনেক হয়ে গেছে, আমার স্যালারির প্রয়োজন। অনেকে কিন্তু একেবারে যুদ্ধর মতো শুরু করে দেয়, হুড়ুহুড়ি শুরু করে দেয়, তো এটা করা যাবে না। তো আরও অনেক পয়েন্ট আসলে এখানে আছে, আসলে সময় আমাকে বলছে আমি যাতে শেষ করে দেই। তো এখানে এমন সুন্দর সুন্দর পয়েন্ট এসেছে না, যদি এগুলা কোনো একজন জব হোল্ডার বা কোনো একজন বিজনেসম্যান বা যে সেক্টরে আছে রুজি রোজগারের, সে যদি এগুলোর উপর আমল করা শুরু করে দেয় না, দেখবেন সে অনেক উপরে চলে যাবে, তার চাকরির মধ্যে সে অনেক উপরে চলে যাবে, প্রমোশন হবে তার। আর একটা কোম্পানির মধ্যে সে স্থায়ী থাকবে। আজকে আমরা একটা কাজের মধ্যে স্থায়ী থাকতে পারি না, এটা আমাদের কারণেই হয়, আমাদের কিছু বিহেভিয়ার কারণে হয়। তো এই জন্য একটা চাকরিতে স্থায়ী থাকার জন্য এই পয়েন্টগুলোর উপরে আমল করা অত্যাবশ্যক। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা পয়েন্ট আমি যেতে যেতে বলে দেই। বলা হচ্ছে যে যদি কখনো জব ছাড়তেও হয়, এটা কিভাবে করবেন। বলা হচ্ছে যাই হোক, আপনি এত কিছু করলেন, এই পয়েন্টগুলোর উপর আমল করলেন, আপনি যদি জব ছাড়েন কিংবা আপনাকে জবে আসতে নিষেধ করা হয়, উভয় অবস্থাতেই আপনার বিদায় নেওয়ার পদ্ধতিটা কেমন হওয়া চাই। বলা হচ্ছে ভদ্রতামূলক হওয়া চাই, কেননা হয়তোবা ভাগ্যই আপনাকে পুনরায় আবার এখানে আনতে পারে। এমনও হতে পারে যে আপনি এই কোম্পানি থেকে এখন যাচ্ছেন, আবার হয়তোবা এই কোম্পানি আপনাকে কোনো না কোনো সময় খুঁজে নিতে পারে। তো আপনার চলে যাওয়ার সময় এটা এমন হওয়া চাই যাতে কোম্পানি চিন্তা করে কোনো এক সময়, মাস 6 মাস পরে, বছর খানেক পরে, না ওই এমপ্লয়ি তো ভালো ছিল,
না, তাকে আবার ডাকা উচিত। আপনি যদি ঝগড়া ফেসাদ করে এখান থেকে যান, না আমাকে কেন বের করলেন, আমি সবচেয়ে বেশি কাজ এখানে আমি করি, আমি সবচেয়ে ভালো পারফরমেন্স করি, এইভাবে যারা ঝগড়া ঝাঁটি করে বা বজের উপর রাগান্বিত হয়ে মেজাজ দেখিয়ে বিদায় নেয়, সে একেবারের জন্য ক্রস হয়ে যায়, সে আর এখানে রিটার্ন করতে পারে না। তো আল্লাহ করিম আমাদের সবাইকে যা কিছু বলেছি শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং অপর ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। তো এই অনুষ্ঠানগুলো অপরকে দেখার দাওয়াত দিবেন ইনশাআল্লাহুল করিম, দেখবেন অনেকেই এই অনুষ্ঠানগুলো থেকে, এই পয়েন্টগুলো থেকে উপকৃত হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে আমল করারও তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।